আসসালামু আলাইকুম। বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। যে যেখান থেকে বিডি হালচালের সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাকে মাত্র কয়েক মাসে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, যে ভালোবাসার কাছে আমি চিরকৃতজ্ঞ। হ্যাঁ বন্ধুরা, আসা যাক মূল ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আখি তিশার মাঝে এবার মুখ খুললেন আখির বোন রিয়া। আসলে যখন আখি একা লড়াই করে কথা বলে উঠতে পারছে না, কারণ তিশাকে সাপোর্ট করার জন্য অনেকেই আছে। তিশার পাগল হাজবেন্ড সাইকো রুগী আহাদ সহ তিশার বাসায় রাজ, স্বামীর ওই যে ওয়াইফ যার কোনো পরিচয় নেই, সাথে আছে আরও অনেকে। তো সেখানে কেন রিয়া মুখ খুলবে না? তারপর তো যোগ হলো আবার পুনরায় পাশের বাড়ির ভাবি। তো বন্ধুরা, সব বিষয় নিয়ে আজ আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে আখির আইডিতে বিভিন্নভাবে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে তিশা। যদিও আখি ব্যাপারটা এড়িয়ে গিয়েছে, কে আসলে এই ব্যাপারটার দায়িত্ব আখি ছেড়ে দিয়েছে সম্পূর্ণভাবে আইনের উপর। আখি আইনের আশ্রয় নিয়েছে। আখি বলেছে যে তোরা বারবার আমাকে অহেতুক মিথ্যা কপিরাইট দিচ্ছিস, আইডিতে যারা কপিরাইট মারে তাদের নামটা ভেসে ওঠে। তো সেই দৌলাতে আখি দেখতে পেয়েছে যে কার জিমেল থেকে এগুলা করা হচ্ছে। সেখানে এই যে টিয়া অর্থাৎ দিশার নাম ভেসে উঠেছে আহাদের নাম। তো এগুলি সব কিছু সে শো করেছে, শো করে মামলা পর্যন্ত সে চলে গিয়েছে। আসলে মানুষের যখন ডিজিকে হাত দেওয়া হয়, মানুষ তখন হিতাহিত জ্ঞান ভুলে যায়। আখি বলেছে যে আমি অনেক সহ্য করেছি, তোরা আমার রিজিকে হাত দিয়েছিস, কখনো জেলের ভাত খেয়েছিস, এবার জেলের ভাত খাওয়াবো। তোরা কতদূর যেতে পারিস এবং আমার এই আইডি রক্ষা করার জন্য আমার যত দূর যেতে হয় আমি ততদূর পর্যন্ত দৌড়াবো। তোদেরকে মামলা করেছি, জেলের ভাত খাওয়াবো। আখি যে নামগুলা শো করেছে তার আইডিতে যারা কপিরাইট মেরেছে এগুলা ভেসে উঠেছে। আসলে এগুলা ফেসবুক দিয়ে দেয়, শুধু ফেসবুক নয় ইউটিউবেও দিয়ে যায় যে কারা কপিরাইট মেরে থাকে, কোন জিমেল থেকে মেরে থাকে, সেগুলি সে থানাতে জমা দিয়েছে এবং এগুলি সে পোস্ট করেছে। তো পোস্টের মাধ্যমে সে জানিয়ে দিয়েছে যে যতদূর যেতে হয় আমি যাব, তোদেরকে আমি জেলের ভাত খাওয়াবো, কারণ তোরা আমার রিজিকে হাত দিয়েছিস। তো এখানে কিন্তু সে বলেনি যে এটা টিয়া অর্থাৎ তিশা করেছে কিংবা আহাত করেছে। কিন্তু ওই যে লোকে বলে না যে চোরের মন পুলিশ পুলিশ, তো তিশা ভেবেছে যে তার নামে বলা হচ্ছে, তাকে উল্লেখ করে বলা হচ্ছে। তাই তিশা আবার তার ফেসবুক থেকে বলেছে যে এক নাম অনেকের থাকতে পারে, আমাদের নাম দিয়ে কেউ জিমেল খুলে আমাদের দোষ দিতে পারে, এমনি কি তারা নিজেরাও এটা তৈরি করে আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে পারে। তো তার পরিপ্রেক্ষিতে তার উত্তর দিতে অবশেষে রিয়া হাজির হলো। রিয়া বলল যে এ কেমন কথা, যে আমরা কি এতটাই বোকা, আমরা কি পাগল হয়ে গিয়েছি যে আমাদের আইডি যেটা আমাদের রোজগারের জিনিস, সেই জিনিসটা আমরা নিজ হাতে নষ্ট করব, সেই জিনিসটা আমরা নিজে নষ্ট করব, আমরা নিজেরা জিমেল খুলে নিজেরা সেই নাম ব্যবহার করে ফেক একটা কপিরাইট মারবো, এটা কি মানা যায়? এটা আসলে এক নাম তো অনেকেরই থাকতে পারে। আমরা তো বলিনি যে এটা টিয়া করেছে কিংবা এটা তিশা করেছে, ওই জিমেল আমাদের মাঝে ভেসে উঠেছে, আমরা সেটা দিয়ে মামলা করেছি মাত্র। বাট কেন তারা নিজেদের ঘাড়ে জিনিসটা টেনে নিচ্ছে এবং বলছে যে এগুলা ফেক, আমরা তৈরি করে মানে নিজেদের আইডি নিজেরা নষ্ট করছি। ব্যাপারটা পুরোটাই হাস্যকর। রিয়া যেটা বলেছে কথায় যুক্তি আছে, কারণ রিয়াদের ভবিষ্যৎ, রিয়া বিশেষ করে আখি এবং আখির ছেলের ভবিষ্যৎ অনেকখানি নির্ভর করছে এই আইডির ওপর। তারা নিশ্চয়ই চাইবে না তাদের আইডিটা শেষ হয়ে যাক, তাদের আইডিটা নষ্ট হয়ে যাক, বন্ধ থাকুক। কারণ আমরা দেখেছি যে কত অসহায়ভাবে একদিনের জন্য কপিরাইটে বোধহয় ফেসবুকে আছে না একটা পানিশমেন্ট দেয় কিংবা যাচাই করার জন্য সময় নেয়, তখন কিন্তু আখি অনেকভাবেই কান্নাকাটি করেছে। আখি তখন বাঁচার জন্য আকুতি করেছে যে তোরা কি আমাকে বাঁচতে দিবি না, আমি তো আমার বাচ্চাটাকে নিয়ে বাঁচতে চেয়েছি মাত্র, সেই বাঁচার স্থানটা হলো তোরা নষ্ট করে দিতে চাইছিস, আমার রিজিকে হাত দিতে চাইছিস। যাই হোক, অবশেষে তখনও পর্যন্ত আখি নিজেকে স্বাবলম্বী কিংবা সাহসী হয়ে উঠতে পারছিল না, বিধায় কান্নাকাটি করছিল। কিন্তু কোনো একটা অলৌকিক হাত আখির মাথার পাশে দাঁড়িয়ে আছে। আখিকে সে আশীর্বাদ করছে, আখিকে সে যেভাবে হোক যত দূরে যাওয়া লাগে আখিকে সে সাহায্য করবে।
তাই আখি সাহসের এখন লড়াই করার কথা বলছে এবং খুব সাহসের সঙ্গে দৃঢ়তার সঙ্গে কথা বলছে, যেটা দেখে তিশা অনেকটা ঘাবড়ে গিয়েছে। কারণ তাই তো তিশা হঠাৎ করে কাল নিয়ে চলে এসছে পাশের বাড়ির ভাবিকে। পাশের বাড়ির ভাবি ভিডিওতে হঠাৎ করে এসে বলল, আমরা বাসা চেঞ্জ করেছি, আমরা কোথায় বাসা নিয়েছি, আমাদের নিয়ে অনেক কথা বলেছে, এখন কি বলবে ইত্যাদি ইত্যাদি বলে সে অবশেষে বলল যে আমরা বাসা নিয়েছি এই তিশা ভাবির একেবারে পাশের ফ্ল্যাটটি। এতদিন তো তারা 6 তলায় থাকলে আমরা 4 তলায় থেকেছি, একটু পার্থক্য কিংবা একটু গ্যাপ ছিল, এখন একেবারে আমরা পাশে মেশানো ফ্ল্যাটটি থাকবো এবং এই ফ্ল্যাটটি নাকি পাশের বাড়ির ভাবি চুজ করে দিয়েছে। কারণ পাশের বাড়ির ভাবি সে অনেক ব্যাখ্যা দিল যে এর আগে সে উঠেছে, তার প্রেগনেন্সিতে সমস্যা ছিল, তাই সে কোনো হাসপাতালের চিকিৎসার জন্য সে নাকি ওই মানে তিশাদের আগের ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। অবশেষে বাচ্চা হয়েছে, বাচ্চা একটু বড় হয়েছে, তাই এখন সে তার পরিচিত জায়গায় সাভারে ফেরত এসছে। সাভারে এই জায়গায় নাকি তার কোন খালা আছে, কোন মা আছে, কোন বোন আছে, ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা পাশের বাড়ির ভাবি দিল। সেই সাথে পাশের বাড়ির ভাবি অনেক কথা, অনেক মানে দর্শকদের কাছে সে ক্ষমা চাইলো, বা দর্শকদের কাছে ক্ষমা চাওয়ার পরই আবার সে ভিডিওতে হাসি ঠাট্টা টিটকারি সেই দর্শকদের উদ্দেশ্যে দিতে কিন্তু ভুল করেনি। আসলে বুঝলাম না যে ক্ষমা যে ভিডিওতে চাইছে সেই ভিডিওতেই আবার দর্শকদেরকে ইনসাল্ট করছে। এই মহিলা যে একটা বেহায়া, এই মহিলা কথা বলা প্রসঙ্গে বললো যে আমার এক খালু আর্মি, এটা ওটা। তো আর্মির নামটা এবং পদবিটা পড়লে প্লিজ আমার খুব কাজে আসতো। তো যাই হোক, আমি বলবো যে এই সমস্ত চাপাবাজি যারা করে, এইসব যারা বলে, আসলে এরা হলো হুমকি ধামকি দিচ্ছে। আমি একটা শর্ট ভিডিও ছাড়ছি, ওটা কিন্তু সাভারের আশেপাশের ভিডিও। তো সাভারে ঘুরে আমার যতটা একটা অভিজ্ঞতা আসলো যে এখানে আসলে কি বলবো, যে খুব কম দামে ভালো ভালো বাসা পাওয়া যায়, যেটা মূলত ঢাকা শহরের মেইন যে রাজধানীতে আপনি পাবেন না। এখানে 10-15 হাজার টাকায় বেশ বড় বড় বাসা পাওয়া যায়। তো পাশে বাড়ি ভাবি বলছিল তার হাজব্যান্ড ইনকাম করে, ভালো ইনকাম করে, সে 2-3টা চাকর রাখে এবং বলছে যে এখন চাকর নেই, ওখানে গিয়ে সে চাকর রাখবে আপাতত। তাই সে তার বোনকে হেল্পিং হ্যান্ড হিসাবে রেখেছে, মানে বর্তমানে চাকর তার বোন আছে। আরে গাল গল্প, পাশের বাড়ি ভাবি কম চাপাবাজি কর। তুই যে বাসা নিয়েছিস ও বাসা ভাড়া মাত্র 6,500 টাকা। শুনলে অবাক হবেন যে তিশা যে বাসা নিয়েছে, বড় বাসা সাভারে, ওই বাসা ভাড়া মাত্র 12,000 টাকা। তার ভাব দেখলে হাসি পায়। সে কক্সবাজারে ফিলিংস নিচ্ছে। আপনাদের জনপ্রিয় তিশা, যারা তিশা ভক্ত তাদেরকে বলছি, আমি এখানে ছবি দিচ্ছি তিশার আগের ছেলে আয়াতের। আয়াত কোন হালে আছে? মা অট্টালিকায় আছে আর আয়াত একেবারে জরাজীর্ণ কুঁড়ে ঘরে আছে ধরতে গেলে। কারণ সে কোনো ফ্ল্যাট বাসায় নাই, সে চারিপাশে টিন দেওয়া মাটির ঘরের মধ্যে মানে জলবদ্ধ অবস্থায় আছে। মাত্র 2-3 দিন যে বর্ষা অনার্গল গেল, সেই অনর্গল বর্ষাতে তাদের বাড়িতে পানি উঠে গিয়েছে। ছেলেটা সেই টিনের ঘরে উকি মেরে সেই পানিগুলা দেখছে। তাদের উঠানে রাজহাঁস ঘোরাফেরা করছে, অর্থাৎ আয়াত যে বাসায় থাকে সেই মা। এতদিন আমরা শুনে এসেছি যে ছেলে থাকে অট্টালিকায়, মা রাখে ছেলেকে কুঁড়ে ঘরে, এই ধরনের প্রতিবেদন কিংবা সংবাদ শুনে আসছি। কিন্তু আর সেই প্রতিবেদনটি তিশা উল্টিয়ে দিল। তিশার উল্টিয়ে দেখিয়ে দিল যে মা আছে অট্টালিকায়, ছেলে আছে কুঁড়ে ঘরে। বন্ধুরা, আমরা জানি যে তিশার এক্স হাজব্যান্ডের ওয়াইফ একটা চ্যানেল খুলেছে। সেই চ্যানেলের দৌলতে আমরা দেখতে পাচ্ছি আয়াতের জীবনকাল, আয়াত কিভাবে তার জীবন যাপন করছে। এরপরেও কি তিশার লজ্জা হয় না মা হিসাবে? এরপরও কি করে তিশা এত রং ঢং করে স্বাভাবিক স্টাইলে কুটিল বুদ্ধিগুলা চালছে? আমি ভাবলেও অবাক হই। তিশা লিখেছে যে আহাদ নাকি ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ বাবা। কোন দিক থেকে শ্রেষ্ঠ বাবা? আলিশার শ্রেষ্ঠ বাবা এটা হলেও, বাট সে হলো একটা নর পশু। না আছে তার স্বামী হওয়ার যোগ্যতা, না সন্তান হওয়ার যোগ্যতা, না বাবা হওয়ার যোগ্যতা। যতই আহাদের বাবা মা বলুক যে তাদের ছেলে ভালো, বাট তাদের ছেলে এত ভালো হলে এ ধরনের অপকর্ম একটার পর একটা করতে পারতো না। শুধু তাই নয়, এও জেনেছি যে এই আহাদের সঙ্গে তার বাবা মার সম্পর্ক খুব বেশি ভালো ছিল না, বাট এই যে ভাইরাল হওয়ার পর একটু একটু করে বাবা মার সাথে সম্পর্ক ভালো হয়েছে তার। বিশেষ করে এই যে পরপর 2টো বাচ্চা হলো, আলিশা এবং আয়াস, এই 2টো বাচ্চার জন্য তার বাবা মা হয়তো বা টানে, নাতিদের টানে এসছে। আর ওই যে আলিশাদের একটা ফুপি আছে না, শর্ট মতো, ওই যে আহাদের বড় নাকি, তার এখনো বিয়ে হয়নি, সে বোধহয় ওই যে
তিশার ওই ভাইরাল হওয়ার মুখ দেখে নিজেকে ভাইরাল করার জন্য কয়েকদিন ঘুরঘুর করেছে, নিজে একটা পেজ খুলেছে, ইউটিউব চ্যানেল খুলেছে। সেই চ্যানেলটা দাঁড় করানোর জন্য এদের সঙ্গে খুব মেলামেশা করেছে। সেই বোনটা আসলে ডাক্তার বলে, কিন্তু কিসের ডাক্তার? ওই যে প্যারামেডিক্যাল থেকে হয়তো বা একটু ওই বেহুশ করার মানে ডোজটা শিখেছে, কিভাবে কতটুকু কাকে কি ডোজ দিতে হয়, বেহুশ করতে হয়, সে ধরনের একটা কোর্স করেছে। কোর্স করে ডাক্তার নাম ফুটিয়েছে, হাস্যকর। মানে তালকে তেল কিভাবে করতে হয় তিশা এই জিনিসটা খুব ভালো জানে। রং ঢং করে করে ওই যে আহাদ আর সেই বোনটা মারামারি করতো, কত রকম রঙ্গতামাশা করতো, বাটা নাটা খাটা সেই বোনটা আবার এমন স্টাইল দেখাতো, লাস্টে প্যান্ট শার্ট পরা ধরেছিল, মনে হতো যেন জোকার। আরে ওই যে আখি আখি কালো হোক শর্ট হোক, কিন্তু সে তো স্লিম ছিল, তাকে যে পোশাকে পরানো হয় না কেন কোথায় যেন ভালো লাগা থেকেই যায়। আর আখি এখন যখন ভুরু প্লাস হলো এই যে চোখের যে পাপড়ি লাগিয়েছে, এরপরে কিন্তু মানে আখির লুকটাই চেঞ্জ হয়েছে। কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একটা মানে কি বলবো, মানে আমি আসলে আপনাদের দৃষ্টি থেকে কেমন লাগছে আমি জানি না, আমার দৃষ্টি থেকে লক্ষ্মী মন্তা রূপসী একটা মেয়েই মনে হচ্ছে। বাঙালি মেয়ের 16 আনার রূপ কিন্তু আখির মধ্যেই আছে। আর তিশার কথা কি বলবো, তিশা তো মানে 3 বাচ্চার মা হতে চলছে, একটা বুড়ি মহিলা, লম্বা খাটা সিজরা টাইপের দেখায়। যদি সে মুখে ওই যে 3 কেজি করে মেকআপ না নিত, তাহলে বোধহয় তাকে কয়েকটা ভিডিওতে আমরা দেখেছি যে সে কিভাবে কথা বলছে, তাকে কেমন দেখা যায়, তার চেহারাটা কি, তার মুখে ব্রণের অবস্থা কি, দাঁতের অবস্থা কি। তার দাঁতও কিন্তু বেশ কয়েকটা গজ ওঠানো, সব কিছু মিলে চুল বাদে এই যে আখি আখি নয় তিশার কিছুই নেই। তাই তো তিশা হিংসা করে খুব টেকনিক করে এই যে আখির চুলটা কিন্তু কেটে দিয়েছিল। আখির চুলও কিন্তু বেশ সুন্দর ছিল। তো বন্ধুরা যাই হোক, আমি এটাই বলতে চাচ্ছি যে অবশেষে জানি না এদের এই তর্ক বিতর্ক পাল্টা পাল্টি হানাহানি কবে শেষ হবে। কারণ পাশের বাড়ির ভাবি আবারও যোগ দিয়েছে তিশার সাথে এমন ভাব যে আহাদের মানে আখির জায়গাটা আহাতকে দিতে চাচ্ছে পাশের বাড়ির ভাবি। সে কিন্তু একটু স্লিমই হয়েছে, যদিও সে বলছে আমি অসুস্থ, আমি হার্টের রুগী, আমার হাজবেন্ড আমাকে কোনো কাজ করতে দেয় না, এটা ওটা তোমার হাজবেন্ড কোনো কাজ করতে দেয় না, সমস্যা কি? পাশের বাড়ির তিশার বাসায় কয়েকটা কাজের মহিলা আছে, তোমাকে তারা রান্না বান্না সব ধরনের হেল্প করে দেবে, কোনো অসুবিধা নেই। কারণ তোমার হাজবেন্ডের তো সে যোগ্যতা নেই। যদিও তোমার হাজবেন্ড এক ভিডিওতে এসে ইওলো দেখিয়ে বলেছে যে আমি আমি নাকি বেকার, 10,000 টাকা ইনকাম করি, তো দেখেন আমি কোথায় কি করি। এই যে ইওলোতে ঢুকলো আপনার ভাবি, সবাই সালাম দিল এবং গিফট দিল আপনার ভাবিকে, এখন বলবেন প্রমোশনের জন্য দিয়েছে। আসলে এই বেটা কাজই করে ইওলোতে, অর্থাৎ পাশের বাড়ির ভাই কাজই করে ইওলোর ওই শোরুমে। একজন ইওলোর শোরুমের কাজ করা বেটাকে, মানে যারা জব করে সে ধরনের কর্মচারীকে কত আর দিতে পারে? 35-40, তার ঊর্ধ্বে নয়। তো ধরে নিলাম 40,000 টাকার একটা ওয়াইফ কলিগ গিয়েছে, তার ওয়াইফকে নিয়ে স্বাভাবিক অন্য অন্য কলিগরা সালাম দিতেই পারে, কিন্তু এমন ভাব দেখিয়েছে, এমনভাবে কথা বলেছে, ওই কাল্লাপাড়া মনে হয়েছে যেন ওই ইয়েলো শোরুমের মালিক কাল্লাপাড়া বাড়ি তো খুলনা, বয়রা, দৌলতপুর, এদিকে কাটি ভাঙ্গা দেবো, বুঝছো? কথাবার্তা সাবধানে বলো। ওই যে তো বলো যে আমি 3-4টা ফ্যামিলি চালাই, 3-4টা না তো, সে বলেছে কিন্তু তার যে আগে সংসার আছে, বাচ্চা আছে, এই ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি। সে বলেছে তার একটা ভিডিওতে, যে ভিডিও ব্লগে প্রথম ক্যাপশন লেখা বোধহয় 7 দিন আগে, যে আপনাদের ভাবি কেন ভিডিও দিচ্ছে না, সেখানে সে বলেছে যে আমি কিন্তু আমার ফ্যামিলি বাদে আরও 2-3টা ফ্যামিলি চালাই, আরও 2-3টা না, আরও 2টো ফ্যামিলি চালাও। কারণ একটা হলো তোমার আগের ঘরের ওয়াইফ, তার ওই ঘরে তোমার সন্তান আছে, ওই ঘরে বাচ্চা আছে, তুমি দিতে বাধ্য টাকা পয়সা। হ্যাঁ কাল্লাপাড়া, তুমি তোমার বর্তমান ওয়াইফকে বাজার দিতে পারো আর না পারো, মাসে মাসে টাকাটা কিন্তু ওই যে আগের ঘরের বাচ্চা, আগের ঘরের বউকে দিতে বাধ্য। তো এখানে তুমি বলতেই পারো যে আহ, আমি 2-3টা, আমার এই সংসার বাদে আরও 2-3টা ফ্যামিলি চালাচ্ছি, সেটা হলো তোমার আগের ঘরের, এবং কিছুটা তোমার বাবা মাকে মাঝে মধ্যে দাও। তুমি যে 2-3টা বলেছো সেটা না, তুমি মোট 2টা সংসার চালাও, কারণ তোমার 2টো ওয়াইফ, এটা হলো তোমার সেকেন্ড ওয়াইফ। ফার্স্ট ওয়াইফ তোমার খুলনায় থাকছে, সেখানে তুমি খরচ পাঠাও। পাশের বাড়ির ভাবির ফার্নিচারগুলো দেখেছেন বাসা চেঞ্জ করার সময়? ওই যে একটা চকি, এ যুগে কারোর বাসায় চকি থাকে? এত জমিদারি ভাব দেখায়। তার বাসায় কিনা একটা চকি, একটা খাট, একটা ড্রেসিং টেবিল, আর একটা এসি, একটা ফ্রিজ, ডাইনিং টেবিল নেই বললেই চলে, ভাঙাচোরা প্লাস্টিকের ডাইনিং টেবিল, আর ওই রান্না বান্নার জন্য কিছু জিনিসপত্র, এগুলাই হলো তার ঘরের
8-10 বছরের সংসারের জিনিসপত্র। 8-10 বছর সংসার কিন্তু কম দিনের নয়। তার স্বামীর যদি রোজগেরে ভাব থাকতো তাহলে ফার্নিচারের অবস্থা এরকম হতো কেন? যে ফার্নিচারে ধরছে ভাঙা চূড়া ল্যাটকা প্যাটকা অবস্থা। আর ওই যে মালয়েশিয়ান উড ধুনপুন একটা খাট আর ওই এসি বাদে তার ঘরে আর মূল্যবান কিছুই নেই। তো সেইভাবে এত ঘটাং ঘটাং কথা কিছুতেই মানায় না। ঘর ভাড়া সেটাও তো বলে দিলাম কত। সাভারে ওই নির্জন বাসা কেউ নেয় না। ওটা করে রেখেছে শুধুমাত্র দখল মানে নেওয়ার জন্য বাড়িওয়ালারা। আর ভবিষ্যতে আজ হোক কাল হোক 10 বছর পরে হোক অবস্থা তো উন্নতি হবে, তখন আর এসব বাসায় থাকার যোগ্যতা ওই ভাবিরও থাকবে না, তিশারও থাকবে না। এখন যেহেতু বাসা মানে ওসব এলাকায় ভাড়া নিতে চায় না, কারণ নির্জন এলাকা, গাড়ি ঘোড়া পাওয়া যায় না, যাতায়াতের একটা বেশ ঝামেলা হয়, যার জন্য ওসব বাসা কেউ নিতে চায় না। সেই সব বাসা কম দামে ছেড়ে দেয়। আর ফুটানি মার্কা মানে ভিডিও দেখানোর জন্য এসব লোক যে ওসব জায়গায় বাসা ভাড়া নিয়ে নিজেদেরকে কী না কী দেখাচ্ছে শো। তো বন্ধুরা, এই হলো অবস্থা। তো আর কিছুই বলবো না, ভিডিওটা আজকের মতো